বলছেন। তা যিনি কথাই বলেন না তার মত হবে কি করে? এর জন্য নানা মুনির নানা মত শব্দটাই মিথ্যা কথা। মুনি কি? যিনি সংকল্প নিয়েছেন মৌন ব্রত করবেন, মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না, শুধুমাত্র আহার কালে। তাও কোনো প্রাণী জেগে থাকলে নেবে না। খাবার নিতে নিতে যদি কোনো শব্দ কানে আসে, ফুটফাট টুকটাক কোনো শব্দ, নেবে না। এর জন্য মুনি কখনো ধাতুর পাত্রে খায় না, ভোজন নেয় না। কারণ ধাতুর পাত্রে ভোজন মাখাতে গেলেই আওয়াজ হবে, আর আওয়াজ হলে খেতে পারবে না। তার জন্য গাছের পাতাতে খাবার দিতে হবে যাতে আওয়াজ না হয়। আমাদের সমাজে এমন অনেক তথ্য আমরা জানি, প্রচলিত প্রগতির নিয়ম অনুসারে চলে আসছে, সকলে মানে বলেই আমরা মানছি, কিন্তু আমরা ঠিক মানছি কি ভুল মানছি কেউ আমরা জানি না। মানতে হয় তাই মানছি। কেউ বলে উঠলে তুমি এই পথে চলো তোমার মুক্তি হবে, কেউ বললে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে প্রণাম করো তোমার মুক্তি হবে, কেউ বললে না সকালবেলা পূর্ব দিকে প্রণাম করছো করো, দুপুর বেলায় মাথায় প্রণাম করতে হবে, পশ্চিম দিকে প্রণাম করতে হবে বিকাল বেলায় যেদিকে সূর্য থাকবে। এই নানান মতবাদের ফাঁদে পড়ে সংসারিক মানুষরা পড়ে গেছে বিপদে। কোনটা করবে তাহলে ঠিক আর বেঠিক সাধারণ মানুষ জানবে কি করে? যারা জানে তারা আজকে সমাজের গুরু। আমার সমাজের মানুষ তাদেরকে টাকা পয়সা দিয়েই নিয়ে আসছে তাদের থেকে জানার জন্য, শোনার জন্য। কিন্তু কষ্ট লাগে, মাস্টার যদি অশিক্ষিত হয় স্টুডেন্ট শিক্ষা পাবে কি করে? এই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই ক্ষমা চেয়ে নেয় মানুষের কাছে। হালাকি কোনো মানুষের কাছে কখনো কোনো গুরুর ক্ষমা চাওয়া উচিত নয়। सजदा इबादत सर झुकाना सिर्फ उसी के आगे करना चाहिए जो परमात्मा है, जो परवरदिगार है, जो ईश्वर है, उसके आगे क्षमा प्रार्थना करना चाहिए। आगे इंसान के आगे हरगिज नहीं करना नहीं चाहिए। व्यासदेव এত গ্রন্থ লিখেছেন, গ্রন্থ লেখার পরে লিখেছেন ভাগবত। ভাগবত লেখার শেষে উনি ক্ষমা প্রার্থনা করেছেন, ক্ষমা যাচন করেছেন। কি ক্ষমা যাচন করেছেন? যে হে নিরাকার, আমি তোমাকে আকারে এনেছি। হে অব্যক্ত, আমি তোমাকে ব্যক্ত করেছি। হে অপ্রকাশ, আমি তোমাকে প্রকাশ করেছি। হে অরূপ, আমি তোমাকে রূপ দিয়েছি। এর জন্য আপনি আমার ক্ষমা করবেন। কার কাছে ক্ষমা করছে? ক্ষমা চাচ্ছে পরমাত্মা পরমেশ্বরের কাছে। আমি কথাটা কেন বললাম, যে স্কুলের টিচার যদি পড়াতে এসে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে, বলে যে যদি ভুল চুক হয় ক্ষমা করে নিও, তাহলে স্টুডেন্ট শিখবে কি? সেই দশা হয়েছে আমাদের। আমরা যাদের কাছে শিখবো তারা এসেই আগে হাত পা জড়ো করছে আর বলে নিচ্ছে যদি কোনো ভুল চুক হয় নিজ গুণে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। তার মানে সে এখনো প্রবচনের যোগ্যতা অর্জন করেনি, সেখানে দাঁড়িয়ে গেছে।
আধ পাকা ফল তাকে যদি পাকানো হয়, কাঁচা সবেদা যদি কারবারির দিয়ে পাকানো হয়, তার অবস্থা কেমন হবে? দড়কা তৈরি হবে। আজকের কীর্তন থেকে ভাগবত পাঠ, ভাগবত থেকে শাস্ত্র আলোচনা দড়কা হয়ে গেছে। আর সেই দড়কা ফল খেতে খেতে মানুষ জানে না কোনটা ডাঁসা আর পাকা, কোনটা দড়কা। অনেকে বলে যে আমরা কেন ক্ষমা চাই জানো? ভাগবতের আসরে, কীর্তনের আসরে এমন মানুষ বসে থাকে যা কীর্তনিয়ার থেকে বেশি জানে, এর জন্য তাদের থেকে ক্ষমা চাইতে হয়। আমি বলি না, এটা হতে পারে না। কারণ যে বেশি জানবে সে কখনো কম জানা মানুষের কথা শুনতেই পারবে না, উঠে চলে যাবে, বসতেই পারবে না। একটা MA পাস ছেলে কখনো 2 এর ক্লাসে গিয়ে বসতেই পারবে না, কারণ ও পণ্ডিতা তার পার করা হয়ে গেছে। সে মনে করবে আমার সময় নষ্ট হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ কীর্তনিয়ারা জানে, হ্যাঁ শুনুন, only for study. Study is the big knowledge. আপনি পড়াশোনা করবেন তবে আপনার নলেজ বাড়বে। আমরা আসলে দাঁড়িয়ে প্রশ্ন দিই, অনেকে আমাদের ক্রিটিসাইজ করে, কীর্তন করতে এসছে তা প্রশ্ন দিচ্ছে কেন? প্রশ্ন আমরা দর্শকদের জন্য দিই না। আমরা জানি দর্শকের নলেজ কোথায় যেতে পারে, কত দূরে পৌঁছাতে পারে। প্রশ্ন আমরা কাদের জন্য দিই? যাতে দর্শক ওদের জিজ্ঞাসা করতে পারে, যারা তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট নাম নিয়ে ঘুরঘুর করছে, আর জিজ্ঞেস করার পরে বুঝতে পারে যে আসলে ওরা কিছু জানে না। কত সিম্পল সহজ বিষয় দেখুন। মহাভারত পড়েছেন এমন অনেক মানুষ আছে, রামায়ণ পড়েছেন, রামায়ণ মহাভারত গ্রাম বাংলায় তো বলা মানে তাদের কাছে মাসির কাছে, মার কাছে মামার বাড়ির কথা, মাসির গল্প করানো। রামায়ণ মহাভারত জানে না এমন কোন লোক আছে খুব কম। এবারে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন বলতে পারেন রাবণের জন্মভূমি, রাবণ জন্মেছেন আর বর্তমান তার নাম কোথায়? ভারতবর্ষে তার কোন জায়গায়, নামটা কোথায়? রাবণের জন্মভূমি কোনটা বলতে পারবেন? রাবণের বাস্তবিকা আমি কথা দিচ্ছি, 1 কিলো টাটা লবণ আপনাদের দেব। টাটা লবণ, 1 কিলো টাটা লবণ দেবো। যারা রামায়ণ পড়েছেন, রামায়ণ নিয়ে গল্প করেন, চায়ের দোকানে মোড়ের মাথায় আমি রামায়ণের এই জানি ওই জানি, বলুন তো রাবণের জন্মস্থান কোথায়, জন্মভিটা কোথায়? কে বলতে পারবেন? এই জায়গায় সমস্যা। তেলাকুচো ওদের দিক থেকে পাকে, কিন্তু তার তাগড়ো গল্পের ঠেলায় তার ধারে কাছে ঘেঁষা যায়। হ্যাঁ শুনেনি? বর্তমান এই বাচ্চাগুলো কিন্তু চুপ করানো লাগবে। বর্তমান দিল্লির নয়ডা সেক্টর নাম্বার 1, দিল্লির নয়ডা সেক্টর নাম্বার 1-এ হলো রাবণের জন্মভিটা। পুরো ভারতবর্ষের সব জায়গায় রামলীলা হয়, আর দুর্গা পূজার দশেরাতে গিয়ে রাবণকে জ্বালানো হয়, কিন্তু নয়ডা সেক্টর নাম্বার 1-এ রাবণ দহন হয় না। কারণ রাবণের জন্মস্থান আর রাবণের গ্রাম, তার জন্য এই জায়গায় রাবণকে পূজা করা হয়, রামকে পূজা করা হয় না। রাবণকে যারা জানে বদ চরিত্র, তারা রাবণের কিচ্ছু জানে না। এটা পার্টিগত দোষ। একটা পার্টি আর একটা পার্টির লোককে কখনো বলবে না ওরা ভালো, কখনো বলবে না ওরা ভালো। রামের পার্টির লোকেরা কখনো রাবণের পার্টির লোকেদের বলবে না ওরা ভালো, আর রাবণের পার্টির লোকেরা কখনো বলবে না যে ওরা ভালো। শুনে নিন, কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আমরা লীলা কীর্তনের দিকে আগে বাড়ব। রাম সেতু নিয়ে অনেক গন্ডগোল, অনেক আলোচনা, অনেক এভিডেন্স ঘাটাঘাটি নাড়ানাড়ি হয়েছে, বাস্তবে তার কোনো এভিডেন্স পাওয়া যায়। সুপ্রিম কোর্ট, দিল্লির সুপ্রিম কোর্ট কোনো রায় দিতে পারেনি রাম সেতুর পক্ষে। সংসদ বিজেপির সংসদরা তারাও কোনো ঠোস প্রমাণ রাখতে পারেনি রাম সেতুর পক্ষে। এইবার শোনো, আমি ওই দিকে যাবই না,
আমি যেদিকে যাব মন দিয়ে শুনবেন, একটা কৃষ্ণ ভক্তকে